মমতাজ বেগমের বুকের ভেতরে তখনও রাগের আগুন জ্বলছিল। মেঝেতে ছড়িয়ে থাকা ফুলদানির ভাঙা টুকরোগুলোর দিকেই তাকালেই যেন তার রাগ আরো বেড়ে যাচ্ছিল। এত বছর ধরে বুকের ভেতরে চাপা দিয়ে রাখা অভিমান, অপমান আর পুরনো ক্ষত সবকিছু যেন আজ বেলার কয়েকটি কথায় আবারও নতুন করে জেগে উঠেছে। তিনি ঘরের মধ্যে পায়চারি করতে করতে বিড়বিড় করে বললেন, আমার সঙ্গেই তর্ক করে, এত বড় সাহস হয় কি করে মেয়েটার? আমার ছেলেকে নিয়ে আমাকে চোখে চোখ রেখে কথা শোনায়। ঠিক তখনই দরজার বাহিরে পায়ের শব্দ শোনা গেল। কয়েক মুহূর্ত পর দরজা খুলে সায়র ভেতরে ঢুকলো। ঘরে ঢুকেই তার চোখ আটকে গেল মেঝেতে ছড়িয়ে থাকা ফুলদানির টুকরো, এলোমেলো কোষণ আর মায়ের অস্থির মুখের দিকে। সায়র ভ্রু কুঁচকে ধীরে ধীরে বলল, আম্মু, কি হয়েছে? ঘরের এই অবস্থা কেন? মমতাজ বেগম সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিলেন, কিছুই হয়নি। সায়র ভাঙা ফুলদানির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কিছু না হলে ফুলদানিটা নিচে নিচেই ভেঙে মেঝেতে পড়ে আছে। মমতাজ বেগম এবার বিরক্ত হয়ে বললেন, তুই এখন এইসব নিয়ে আমাকে জিজ্ঞেস করিস না। সায়র কিছুক্ষণ চুপ থেকে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে প্রশ্ন করল, বেলা এসেছিল এখানে? প্রশ্নটা শুনে মমতাজ বেগমের চোখে আবারও রাগের আগুন জ্বলে উঠল। হ্যাঁ, এসেছিল। আর এসে আমাকে কিভাবে কথা শুনিয়েছে সেটা যদি তুই শুনতিস, তাহলে হয়তো তোর ওই বেলার প্রতি এত দরদ থাকতো না। সায়রের মুখের অভিব্যক্তি বদলালো না। বেলা তোমাকে কি বলেছে? মমতাজ বেগম এবার যেন সুযোগ পেলেন। তিনি এক নিঃশ্বাসে বলতে শুরু করলেন, আমি শুধু ওকে একটু বুঝিয়ে বলেছিলাম, সে যেন নিজের সীমা ভুলে না যায়। কিন্তু সে উল্টো আমাকে অপমান করেছে, বলেছে আমি নাকি ওর মাকে মিথ্যা অপবাদ দিচ্ছি, আমাকে নাকি কারো জীবনে নিয়ন্ত্রণ করার অধিকার দেওয়া হয়নি। সায়র চুপচাপ শুনতে থাকলো। মমতাজ বেগম আরো উত্তেজিত হয়ে বললেন, আমি তোকে এত কষ্ট করে মানুষ করেছি, তোকে জন্ম দিয়েছি, আমার কি তোর বিষয়ে কোনো কথা বলার সুযোগ নেই বল? ওর কথাবার্তা শুনলে তুই নিজেই বুঝতিস মেয়েটা কতটা বিয়াদব হয়ে গেছে। সায়র ধীরে ধীরে মায়ের দিকে তাকালো। বেলা তোমাকে অসম্মান করেছে, সেটা ঠিক না, কিন্তু পুরো বিষয়টা না জেনে আমি কোনো সিদ্ধান্ত নেব না। মমতাজ বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুই আবার কি দেখবি? তোর তো ওর মুখ দেখলেই সব রাগ চলে যায়। ওর চোখে একটু পানি দেখলেই তুই ভুলে যাস কে ঠিক আর কে ভুল। সায়র আবার কিছুক্ষণ নীরব রইল। মায়ের কথার জবাব দেওয়ার মতো কোনো কিছুই তার মাথায় এলো না। কিন্তু সে জানতো এই মুহূর্তে তর্ক বাড়ালে পরিস্থিতি আরো খারাপ হবে। তাই নিজের কণ্ঠটা যতটা সম্ভব শান্ত রেখে বলল, আম্মু, আমি তোমার ছেলে, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু একটা কথা তোমাকেও বুঝতে হবে, বেলা অতীতের কোনো ঘটনার জন্য দায়ী না। মমতাজ বেগমের মুখ শক্ত হয়ে এলো। তুই আবার সেই কথা শুরু করলি? আর আজ আমারই ছেলে আমার সামনে দাঁড়িয়ে ওই মেয়ের পক্ষ নিচ্ছে? বাহ! হ্যাঁ, কারণ কথাটা বলা দরকার। সায়র কয়েক মুহূর্ত থেমে আবার বলল, চাচু আর চাচির সঙ্গে তোমার যে অতীত সেটা আমি জানি। কি ঘটেছিল? কেন তোমার মনে এত রাগ আর কষ্ট জমে আছে? সেসব আমার অজানা না। কিন্তু বেলা তখন কিছুই জানতো না। সেই ঘটনায় তার কোনো ভূমিকা ছিল না। তাই অতীতের রাগ, অভিমান আর জেদ ওর উপর দেখিও না। মমতাজ বেগম যেন ছেলের কথায় আরো আহত হলেন। তাহলে এখন তুই আমাকে শিখাবি আমি কাকে কিভাবে দেখব? আমি তোমাকে শিখাচ্ছি না আম্মু, শুধু অনুরোধ করছি, অনুরোধ। তিনি তাচ্ছিল্যর হাসি দিয়ে বললেন,
তুই আমার ছেলে হয়ে আজ আমার কাছে ওই মেয়ের জন্য অনুরোধ করছিস? সায়র এবারও চুপ করে রইল। মমতাজ বেগমের কণ্ঠে আরো ভারী হয়ে উঠল। তুই কি জানিস তোর চাচ্চু একসময় আমার সঙ্গে কি করেছিল? জানিস কিভাবে সবকিছু আমার কাছ থেকে কেড়ে নিয়ে নেওয়া হয়েছিল? জানিস কত বছর ধরে আমি এই অপমান বয়ে বেড়াচ্ছি? সায়র শান্ত গলায় বলল, জানি আম্মু। তাহলে বুঝিস না কেন আমি বেলাকে সহ্য করতে পারি না? কারণ তুমি বেলার মধ্যে চাচির ছায়া দেখতে পাচ্ছ। কথাটা শুনে মমতাজ বেগম থমকে গেলেন। সায়র ধীরে ধীরে বলল, কিন্তু বেলা চাচি না, ওর কোনো অপরাধ নেই। তুমি যদি চাচির উপর রাগ করো সেটা তোমার আর চাচির বিষয়। সেই রাগ বেলার উপর চাপিয়ে দিলে ওর প্রতি অন্যায় হবে। মমতাজ বেগম রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুই ওর জন্য আমার সঙ্গে তর্ক করছিস? আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু করছিস তো। কারণ তুমি বেলার সঙ্গে অন্যায় করলে আমি চুপ থাকতে পারবো না। মমতাজ বেগমের চোখ বড় বড় হয়ে গেল। তাহলে এখন তোর কাছে ওই মেয়েটাই এত গুরুত্বপূর্ণ? সায়র কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, সে আমার জীবনের একটা অংশ হয়ে গেছে আম্মু। সেটা তুমি চাও বা না চাও, সত্যিটা বদলাবে না। মমতাজ বেগমের চোখের ক্ষোভ আরো গাঢ় হয়ে উঠল। তুই আমাকে হারিয়ে ওকে জিতিয়ে দিবি? সায়রের বুকটা ভারী হয়ে এলো। সে মায়ের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, আমি কাউকে হারাতে চাই না, তোমাকেও না, বেলাকেও না। আমি শুধু চাই তুমি ওকে ওর নিজের পরিচয়ে দেখো। অন্য কারো ভুলের শাস্তি ওকে দিও না। মমতাজ বেগম মুখ ফিরিয়ে নিলেন। তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তাই মাকে বোঝাতে এসেছিস। চার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে বোঝাতে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছি। চাচি বা চাচ্চুর ব্যাপারে বেলাকে কিচ্ছু বলো না। অতীতের কোনো কথা ওর সামনে তুলে ওকে ছোট করো না। ও তখন ছিলই না। মমতাজ বেগম তীক্ষ্ণ গলায় বললেন, ওর জন্য তুই এত চিন্তা করছিস কেন? সায়র উত্তর দিল না। মমতাজ বেগম এবার ছেলের নীরবতাকে নিজের উত্তর মনে করে আরো ক্ষুব্ধ হয়ে বললেন, দেখেছিস আমি ঠিকই বলেছিলাম। তুই ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিস। সেই মেয়েটার আসার পর থেকে তুই বদলে গেছিস। সায়র শান্তভাবে বলল, আমি বদলাইনি আম্মু, শুধু হয়তো তুমি আমাকে আগের মতো করে দেখতে পারছো না। কথাটা শুনে মমতাজ বেগম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। সায়র দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে একবার দরজার পেছনে ফিরে বলল, ঘরটা পরিষ্কার করে নিও, আর হাত পা যেন কাচে না কাটে। মমতাজ বেগম সঙ্গে সঙ্গে তীব্র কণ্ঠে বললেন, আমার কথা না শুনে এখন তুই বেলার কাছে যাচ্ছিস? সায়র থেমে গেল। না, আগে বেলার সঙ্গে কথা বলবো না, কিন্তু বিষয়টা আমি দেখব। সত্যিটা না জেনে কাউকে দোষী করব না। মমতাজ বেগম ঠোঁট শক্ত করে বললেন, তোর ওই বদমাস বউয়ের সামনে গিয়ে আবার সব ভুলে যাস না যেন। সায়র আর কোনো কথার উত্তর দিল না, শুধু মায়ের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে ঘরের থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পরও মমতাজ বেগম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখে তখন রাগের সঙ্গে মিশে গেছে গভীর ভয়। ভয়টা তিনি কাউকে কখনো স্বীকার করেননি। তিনি খুব আস্তে বললেন, না, আমি আবার কাউকে আমার কাছ থেকে কিছু কেড়ে নিতে দেব না। পুনরায় নিজের ছেলের মুখের থেকে বেলার পক্ষ নেয়ার কথাগুলো মনে পড়তেই তার বুকের ভেতরটা আবারও জ্বলে উঠল। এতক্ষণে বেলার উপর যে রাগ ছিল তার সঙ্গে এবার যোগ হলো নিজের ছেলের প্রতি অভিমান আর অপমানের তীব্র কষ্ট। তিনি হঠাৎ টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা তুলে মেঝেতে ছুঁড়ে মারলেন। আমার ছেলেও আজ আমাকে অপমান করে গেল। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। মমতাজ বেগম দ্রুত কয়েক পা হাঁটতে হাঁটতে বললেন, যেই ছেলেকে আমি এত কষ্ট করে এত বড় করেছি, আজ সেই ছেলে আমার সামনেই অন্য একটা মেয়ের হয়ে কথা বলে। উম, আমার কষ্টের কোনো মূল্যই নেই তার কাছে। তিনি থেমে চোখ মুছে আবার বললেন, বেলা আসার পর থেকেই সব বদলে গেছে। আগে আমার ছেলে অন্তত আমার কথা শুনতো, এখন আমার কথা সব কথাই ভুল। কিছুক্ষণ চুপ করে
থাকার পর তার চোখে হঠাৎ অন্যরকম দৃঢ়তা ফুটে উঠল। তিনি টেবিলের উপরে রাখা মোবাইলটা হাতে তুলে নিলেন। কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে পরিচিত একটি নাম খুঁজে বের করলেন, রূপসা। কল দিতেই দ্বিতীয়বার রিং হওয়ার আগে ওপাশ থেকে ফোন রিসিভ করলো। হ্যালো, আন্টি। মমতাজ বেগম কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ভারী কণ্ঠে বললেন, রূপসা, তুই এখন কোথায়? রূপসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাড়িতেই আছি। কেন আন্টি, কিছু হয়েছে? মমতাজ বেগম নিচু গলায় বললেন, হ্যাঁ, অনেক কিছু হয়েছে। সায়রের কিছু হয়েছে? প্রশ্ন শুনে মমতাজ বেগমের চোখে আরো কঠিন হয়ে উঠল। সায়র ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে আজ আমার কথা কাটাকাটি হয়েছে। রূপসা কিছুক্ষণ চুপ থেকে বলল, কেন? মমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফোনে ওসব বলা যাবে না, তুই আমার সঙ্গে দেখা কর। রূপসা কিছুটা দ্বিধায় বলল, কোথায়? বাড়ির বাহিরে কোথাও, এমন একটা জায়গায় যেখানে আমাদের কথা কেউ শুনবে না। রূপসার কণ্ঠে এবার কৌতূহল স্পষ্ট। এত গোপনীয়ভাবে কেন বলছেন আন্টি? মমতাজ বেগমের জানালার বাহিরে তাকিয়ে ধীরে ধীরে বলল, প্রয়োজন আছে। রূপসা নীরব হয়ে গেল। মমতাজ বেগম আবার বললেন, তুই আজ আমার সঙ্গে দেখা কর, সময় আর জায়গা আমি তোকে মেসেজ করে দেব। ঠিক আছে আন্টি, আমি আসব। ফোন কেটে গেলে মমতাজ বেগম মোবাইলটা শক্ত করে মুঠোর মধ্যে ধরে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে চোখে এক অদ্ভুত দৃঢ়তা ফিরে এলো। এবার আমাকে একাই সব সামলাতে হবে না। তিনি আবার মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা কাচের দিকে তাকালেন। যেই খেলাটা বেলা তুই শুরু করেছিস, এবার সেটা শেষ, আমি নিজের মতো করেই করব। সায়র মায়ের ঘরের থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। করিডোর পেরিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই তার চোখে প্রথম বিছানার দিকে গেল, কিন্তু বেলাকে সেখানে দেখতে পেল না। কয়েক মুহূর্তে খুঁজতেই বেলকনির দিকে চোখ পড়ল। বিকালের নরম আলোয় বেলা একা বসে আছে, হাতে ফোন, আর মাঝে মাঝে অন্যমনস্কভাবে স্ক্রিনে আঙ্গুল চালাচ্ছে। সায়র দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে দেখল। মেয়েটার মুখটা স্বাভাবিক দেখালো, তার ভঙ্গিতে এমন একটি চাপা বিরক্তি ছিল যা দেখে সায়র বুঝে গেল মায়ের ঘর থেকে বেরিয়ে আসার পরও বেলার মনটা ভালো নেই। সে ধীরে ধীরে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে স্বাভাবিক গলায় বলল, কি করছিস? বেলা ফোন থেকে চোখ না তুলেই সংক্ষিপ্ত উত্তর দিল, ফোন চালাচ্ছি। সায়র পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, সেটা তো দেখতেই পাচ্ছি। এত মন দিয়ে কি দেখছিস? কিছু না। কিছু না দেখে মানুষ এত গম্ভীর মুখ করে বসে থাকে? বেলা এবার একবার চোখ তুলে সায়রের দিকে তাকালো। আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে নেই আমার। সায়র মৃদু হেসে বলল, ঠিক আছে, তুই কথা বলবি না, আমি একটু বসে থাকি। বেলা আর কোনো উত্তর দিল না, আবার ফোনের দিকে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত দুজনের মধ্যে নীরবতা চলল। তারপর সায়র একটু গম্ভীর হয়ে বলল, আম্মুর সঙ্গে তর্ক করেছিস কেন? বেলার আঙ্গুলটা ফোনের স্ক্রিনের উপর থেমে গেল। ধীরে ধীরে সে ফোনটা নামিয়ে সায়রের দিকে তাকালো। এতক্ষণ ধরে চেপে রাখা অভিমান যেন মুহূর্তে চোখে মুখে ফুটে উঠল। বাহ, ছেলের কাছে নালিশ দেওয়াও হয়ে গেছে। সায়র ব্রু কুঁচকে বলল, নালিশ? হ্যাঁ, নালিশ। আমি ঘরের থেকে বের হওয়ার পর নিশ্চয়ই দৌড়ে গিয়ে সব বলে দিয়েছেন আপনার আম্মু, আর এখন আপনি এসে আমাকে জিজ্ঞেস করতে এসেছেন আমি কেন ওনার সঙ্গে তর্ক করেছি। সায়র শান্ত থাকার চেষ্টা করে বলল, আমি তো শুধু জানতে চেয়েছি কি হয়েছে। বেলা এবার আরো তেতে উঠল। মায়ের কাছ থেকে তো শুনেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? বেলা, না বলুন। না বলুন, উনি নিশ্চয়ই বলেছেন আমি খুব বেয়াদব, আমি ওনার সঙ্গে তর্ক করেছি, ওনাকে অপমান করেছি, আরও কিছু বাদ রেখেছেন নাকি? সায়র কিছু বলার আগে বেলা এক নিঃশ্বাসে বলতে লাগলো, আমি কি ইচ্ছে করে ওনার সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলাম? উনি আমাকে ডেকে নিয়ে আমার মাকে নিয়ে যা তা কথা বলেছেন, আমার মাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছেন, আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? সেটা কি সম্ভব? সায়র শান্ত গলায় বলল, আমি তোকে চুপ থাকতে বলেছি না? তাহলে জিজ্ঞেস করছেন কেন? কারণ আমি পুরো বিষয়টা জানতে চেয়েছি। বেলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার আম্মু বলেছেই তো, আমার কাছে আর কি জানবেন? সায়র এবার একটু বিরক্ত হয়ে বলল, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি?
কথাটা শুনে বেলা হঠাৎ থমকে গেল। কয়েক সেকেন্ড সে সায়রের দিকে তাকিয়ে রইল। তারপর কোনো উত্তর না দিয়ে ফোনটা হাতে তুলে নিল এবং চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সায়র তাকে থামাতে চেয়ে বলল, বেলা শোন। কিন্তু বেলা একটা কথা বলল না। মুখ শক্ত করে বেলকনি থেকে রুমের ভেতরে চলে গেল। সায়র কয়েক মুহূর্ত সেখানে বসেই রইল। তারপর ধীরে ধীরে নিজের কপালে হাত ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেল। বাহ! সাইবান খান সায়র, একদিকে মা, অন্যদিকে বউ, মাঝখানে পড়ে তোর জীবনটাই শেষ। সে উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরে গেল। বেলা তখন বিছানার একপাশে বসে ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে ফোনে তার মন নেই। সায়র দরজার কাছে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত তাকে দেখলো, তারপর নিজের কপালে চাপড়াতে চাপড়াতে ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। এই যে রাগী মহারানী। বেলা কোনো প্রতিক্রিয়া দেখালো না। সায়র আরো কাছে এসে বলল, একটা কথা বলবো? রাগ করে থাকলে থাক, কিন্তু আমার দিকে একবার তাকাতে তো পারিস। বেলা এবারও তাকালো না। সায়র দীর্ঘশ্বাস ফেলে বলল, বিছানার পাশে বসে পড়ল। মা বউয়ের ঝামেলায় পড়ে যে মানুষের কি অবস্থা হয় সেটা আজ বুঝতে পারছি। কথাটা শুনে বেলা ঠোঁটের কোণে অতি সামান্য হাসি ফুটে উঠল, কিন্তু সে সঙ্গে সঙ্গে মুখটি অন্যদিকে ঘুরিয়ে নিল। সায়র সেটা দেখে মৃদু হেসে বলল, হাসলি তো? না, আমি দেখেছি। আপনি ভুল দেখেছেন। আচ্ছা ঠিক আছে, তুই হাসিসনি, আমি ভুল দেখেছি। বেলা চুপ করে রইল। সায়র এবার একটু নরম হয়ে বলল, আমি তোকে দোষ দিতে আসিনি বেলা। সত্যি বলছি, তোর কাছে শুধু জানতে চেয়েছিলাম কি হয়েছে। তুই যদি মায়ের কথায় কষ্ট পেয়ে থাকিস তার জন্য দুঃখিত। বেলা ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালো। তার চোখে এখনো অভিমান। সায়র খুব শান্তভাবে বলল, আর একটা কথা, চাচির ব্যাপারটা নিয়ে তুই যে রেগে গেছিস সেটা নিয়েও আমিও তোকে দোষ দিচ্ছি না। নিজের মাকে নিয়ে কেউ খারাপ কথা শুনলে চুপ করে থাকা সহজ না। বেলার অভিমানী মুখটা একটু নরম হয়ে এলো। সায়র মৃদু হেসে বলল, এখন শুধু এই রাগী মুখটা একটু স্বাভাবিক কর, না হলে আমাকে সারাদিন কপাল চাপড়াতে হবে। বেলা মুখ ফুলিয়ে বলল, আপনার জন্যই তো আমার রাগ হয়েছে। সায়র সঙ্গে সঙ্গে বলল, সেটাই তো আমার সবচেয়ে বড় সমস্যা। তোর রাগও হয় আমার জন্য, আবার সেই রাগ ভাঙানোর দায়িত্বও আমার। বেলা এবার আরো হাসি আটকে রাখতে পারল না। সায়র তার মুখের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আহ, বাঁচলাম অন্তত আজকের মতো। মা বউয়ের মহাযুদ্ধ শান্ত করতে পেরেছি। রেস্টুরেন্টের কাছে ঘেরা কর্নারের টেবিলটায় মুখোমুখি বসে আছেন মমতাজ বেগম আর রূপসা। বাহিরের সন্ধ্যা নেমে এসেছে। গাড়ির হেডলাইটের আলোয় ভেজা রাস্তা লম্বা রেখা এঁকে যাচ্ছে। ওয়েটার ২ কাপ কফি রেখে চলে যেতেই টেবিল জুড়ে নেমে এলো ভারী নীরবতা। সেই নীরবতা ভাঙলেন মমতাজ বেগম। সে বলল, রূপসা, আমি আর পারছি না। চোখের সামনে একটা মেয়ে আমার ছেলেকে ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। আজ সায়র প্রথমবার আমার কথার চেয়ে বেলার চোখের পানির বেশি গুরুত্ব দিয়েছে। একজন মা হিসাবে এর চেয়ে বড় কষ্ট আমার কাছে আর কিছুই নেই। রূপসা ধীরে কাপটা হাতে তুলে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ধোঁয়া ওঠা কফির দিকে। তারপর শান্ত নিয়ন্ত্রিত কণ্ঠে বলল, অপমানের জবাব রাগ দিয়ে দিলে মানুষ সতর্ক হয়ে যায় আন্টি, কিন্তু শাস্তি যদি নীরবে দেওয়া হয় তাহলে সে বুঝতেই পারে না কখন তার পায়ের নিচের মাটি সরে গেছে। মমতাজ বেগম ভ্রু কুঁচকে তাকালেন, তুই কি বলতে চাইছিস? রূপসা এবার সামান্য ঝুঁকে এলো। তার চোখে তখন অদ্ভুত এক ধীরতা। বেলাকে সায়রের জীবন থেকে বের করে দেওয়ার একমাত্র লক্ষ্য আমার, কিন্তু আমার কিছুই করতে হবে না। বেলা নিজেই উপলব্ধি করবে সায়রের জীবন থেকে তার সরে যাওয়ারই বেটার। মমতাজ বেগম গভীর মনোযোগে শুনতে লাগলেন। রূপসার আবার বলল, আপনি লক্ষ্য করেছেন বেলা খুব আত্মসম্মানী মেয়ে। তাকে অপমান করলে সে কাঁদে, কিন্তু ভাঙে না। অথচ যদি তাকে বারবার এই বিশ্বাস করানো যায় যে তার জন্য সায়রের কেরিয়ার নষ্ট হচ্ছে, সায়রের মুখ বুজে ওকে সহ্য করছে, সেই দিন বেলা নিজেই সায়রের জীবন থেকে সরে যাবে। কয়েক মুহূর্ত নীরব থেকে মমতাজ বেগম নিচু স্বরে বললেন, তুই এখনো সায়রকে ভালোবাসিস? রূপসার চোখ ভিজল না।
কিন্তু দৃষ্টিটা কঠিন হয়ে উঠল। ভালোবাসা কখনো শেষ হয় না আন্টি। আমি ভেবেছিলাম একদিন হয়তো ভাগ্য আমাকে সায়রের কাছে নিয়ে যাবে, কিন্তু বেলা এসে সেই স্বপ্নটাকে নিজের নামে লিখে নিয়েছে। আমি সেটা মেনে নিতে পারবো না। সে ধীরে ধীরে কথায় যোগ করলো, আমি বেলার ক্ষতি করতে চাই না। আমি চাই ও বুঝুক অন্যের ভালোবাসা ছিনিয়ে নেওয়া কতটা কষ্টের। মমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে আজ থেকে শুরু হোক। তবে মনে রাখিস, এমন কোনো কাজ করবি না যাতে সায়র আমাদের ঘৃণা করে। রূপসা মৃদু হাসল। সেই হাসি ছিল প্রতিশোধের। সে বলল, সায়র সত্য মানুষ, তাই আমি কখনো মিথ্যা বলবো না। আমি শুধু বানিয়ে এমন মিথ্যার মুখোমুখি বেলাকে দাঁড় করাবো যেটা ও সহ্য করতে পারবে না। একদিন ও নিজেই সায়রের হাত ছেড়ে চলে যাবে, আর সেই দিন কেউ আমাদের দোষ দিতে পারবে না। সন্ধ্যায় চাঁদের নরম আলো জানালার পর্দা ভেদ করে সায়রের ঘরের ভেতরে ছড়িয়ে পড়েছে। বেলা বিছানার উপর পা গুটিয়ে বসে ফোন স্ক্রল করছিল। ঠিক তখনই আলমারি থেকে কয়েকটা বই বের করে টেবিলের উপর রাখলো সায়র। এই বেলা, আয়, আজ তোকে পড়াবো। বেলা চোখও তুলল না। আজ পড়ব না। কেন? ইচ্ছে করছে না। সায়র চেয়ারে বসে গম্ভীর গলায় বলল, ইচ্ছে না করলে পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি? 5 মিনিটের মধ্যে এখানে বসো। বেলা মুখ ফুলিয়ে বিড়বিড় করল, আবার শুরু হলো মাস্টারগিরি। কি বললি? কিছু না। শেষ পর্যন্ত সায়রের কড়া চোখের সামনে হার মেনে ধীর পায়ে এসে চেয়ারে বসলো বেলা। বই খুলে দিল সায়র। এই অধ্যায়টা পড়। বেলা বই খুললেও মনটা কোথাও নেই। কখনো জানালার বাহিরে তাকাচ্ছে, কখনো কলম ঘোরাচ্ছে, আবার কখনো খাতায় ফুল আঁকছে। সায়র কিছুক্ষণ লক্ষ্য করে বলল, বেলা, আমি কি পড়াচ্ছি? বেলা চমকে উঠল। হ্যাঁ, মানে এই, বল। আমি শেষে 30 মিনিট ধরে কি বুঝিয়েছি? বেলা মাথা চুলকে নিরীহ মুখে বলল, 30 মিনিট? সায়র কপালে হাত ঠেকালো। অসাধারণ। আমি এতক্ষণ দেয়ালকে পড়াচ্ছিলাম নাকি? বেলা হেসে ফেলল। আপনার পড়ানোর সময় খুব ঘুম পায়, তাই নাকি? হুম। সায়র বই বন্ধ করে গম্ভীর হয়ে বলল, তাহলে আজ আর পড়ানোর দরকার নেই। বেলা ভেবেছিল বকা শেষ। সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। যাই তাহলে। ঠিক তখনই সায়র হাতে আলতো করে তার কবজি ধরে ফেলল। বেলা ফিরে তাকাতেই সায়র হালকা টেনে তাকে থামিয়ে বলল, ভারসাম্য হারিয়ে বেলা টলতে টলতে সায়রের একেবারে কুলে এসে পড়ল। সায়র দ্রুত বেলাকে সামলে ধরল যাতে সে পড়ে না যায়। দুজনের চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল। বেলার গাল লাল হয়ে উঠল। মুহূর্তের জন্য দুজনের দূরত্ব মিলিয়ে গেল। নিঃশ্বাসের উষ্ণতা থমকে যাওয়ার সময় আর অকারণে বেড়ে যাওয়া হৃদস্পন্দন। বেলায় লজ্জামাখা মুখে বলল, ছাড়ুন। সায়র মৃদু হেসে বলল, পালিয়ে যাচ্ছিস কেন? আমি কি এত ভয়ঙ্কর? বেলা নিচু গলায় বলল, আপনি বকা দেন। মনোযোগ না দিলে মাস্টার তো বকবেই। বেলা অভিমানী মুখ করে বলল, আপনি আপনার ছাত্রী আমি আপনার ছাত্রী না বাসায়। আপনার সা- সায়র একটু ঝুঁকে নরম স্বরে বলল, আমার কি? বেলা অভিমান আর বেশিক্ষণ টিকল না। সে চোখ নামিয়ে খুব আস্তে বলল, কিছু না। আচ্ছা, পড়ি। সায়র ঠোঁটে তৃপ্তি হাসি ফুটে উঠল। এই তো আমার ভালো ছাত্রী। বেলা সঙ্গে সঙ্গে ব্রু কুঁচকে বলল, ভালো ছাত্রী বলবেন আমাকে? কিন্তু আবার বকা দিলে কথাও বলবো না। সায়র হেসে বলল, আচ্ছা, বকবো না, অভিমানী মহারানী আমার। সায়র আদরে মাখা কথা শুনে বেলার বুকের ভেতরে অদ্ভুত অনুভূতি তৈরি হলো। তারপর দুজনই অজান্তে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেই ক্ষণিকের চোখে চোখ পড়ার মুহূর্তে যেন ঘরের নীরবতার অন্যরকম হয়ে উঠল। বেলার বুকের ভেতরে ধুকপুক শব্দ আরো স্পষ্ট শোনা গেল। সায়র ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির হাসি। জানালার বাহিরে সন্ধ্যার বাতাসে পর্দা দুলিয়ে গেল। টেবিল ল্যাম্পের হলদে আলোয় পাশাপাশি বসে রইল দুইজন। একজন পড়ছে, আর অন্যজন এবার সত্যি মন দিয়ে পড়াচ্ছে। অথচ দুজনের অস্থির হৃদস্পন্দন যেন নীরবে লিখে চলেছিল এক অনুচ্চারিত
প্রেমের গল্প। ঘরের ভিতরে সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে আরো গাঢ় হয়ে উঠেছে। টেবিলের উপরে খোলা বই, ছড়িয়ে থাকা খাতা আর একপাশে রাখা কাঠের স্কেল, সব মিলিয়ে যেন পুরো ঘরটা ছোট্ট একটা পড়ার কক্ষে পরিণত হয়েছে। অথচ সেই পরিবেশের মাঝখানেও বেলার মুখে পড়াশোনার প্রতি বিন্দুমাত্র আগ্রহের ছাপ নেই। চেয়ারে বসে সে কলমটা আঙ্গুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে কখনো জানালার বাহিরে তাকাচ্ছে, কখনো আবার বইয়ের পাতায় অকারণে ছোট ছোট ফুল এঁকে চলেছে। সায়র বেশ কিছুক্ষণ নীরবে সবকিছু লক্ষ্য করলো, তারপর বইয়ের উপর আঙ্গুল ঠুকঠুক করে কঠোর কণ্ঠে বলল, বেলা, এবার যথেষ্ট হয়েছে, বইয়ের দিকে মন দে। বেলা ঠোঁট বাঁকিয়ে নিরীহ মুখে করে বলল, মন তো দিতেই চাই, কিন্তু মন বসে না পড়ার টেবিলে। মনকে বসাতে হবে কষ্ট করে। আজকে না পড়লে কি এমন ক্ষতি হবে? সায়র চোখ দুটো সরু হয়ে এলো। পড়বি, না হলে কিন্তু শাস্তি পাবি। কথাটা শুনে বেলা ভয় পাওয়ার বদলে উল্টো গাল ফুলিয়ে হেলান দিয়ে বসলো। চোখে মুখে দুষ্টুমির ঝিলিক ফুটিয়ে বলল, শাস্তি পেলে পাবো। আপনার শাস্তি তো জানি, স্কেল দিয়ে দু হাতে দু চারটা দেবেন, তারপর বলবেন মনোযোগী হ। বেলার বলার পর নিজেই হেসে ফেলল। সায়র ধীরে ধীরে টেবিলের উপরে রাখা স্কেলটা হাতে তুলে নিল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে স্কেল নামিয়ে আবার টেবিলে রেখে দিল। তারপর ঠোঁটের কোণে এমন এক রহস্যময় হাসি ফুটালো, যেটা দেখে মুহূর্তেই বেলার হাসি মিলিয়ে গেল। সায়র শান্ত ধীর কণ্ঠে বলল, আজকের শাস্তিটা কিন্তু একদম ভিন্ন হবে। বেলা ভ্রু কুঁচকে গেল। ভিন্ন মানে? সেটা এখন বলবো না, আগে দেখি পড়া পারিস কিনা। সায়র সেই অদ্ভুত শান্ত হাসিটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। বেলার বুকের ভেতরে হঠাৎ কেমন অজানা কাঁপুনি খেলে গেল। সে অজান্তেই শুকনো ঢোক গিলে ফেলে বলল, আপনি আপনি এমন করে হাসছেন কেন? আর কি শাস্তি দেবেন বলেন, কারণ আমি আগেই বলে দিলে শাস্তির মজা নষ্ট হয়ে যাবে। বেলা এবার সত্যি একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি বইটা নিজের দিকে টেনে নিয়ে পাতাগুলো উল্টাতে লাগলো। আমি পড়ছি তো। সায়র ভান করা গম্ভীর মুখে বলল, এখন পড়ে লাভ নেই, 5 মিনিট আগে পড়তে বলেছিলাম। আরে, মানুষ ভুল করতেই তো পারে, ভুল করা যাবে না। বেলা মুখ কুঁচকে বিড়বিড় করলো, বাসায় ও হিটলার বেটার মাস্টারগিরি শেষ হয় না। কিচ্ছু বললি না? আমি খুব মন দিয়ে পড়ছি। সায়র হালকা হেসে চেয়ারে পিঠ হেলান দিয়ে বলল, ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা পড়ে আমাকে শোনাতো। বেলা গলা খাকারি দিয়ে পড়া শুরু করলো। প্রথমে 2 লাইন ঠিকঠাক গেলেও তৃতীয় লাইনে এসে শব্দ ঘুলিয়ে গেল। তারপর নিজে থেমে লজ্জিত মুখে বলল, এই শব্দটা খুব কঠিন। সায়র মাথা নেড়ে বলল, শব্দ কঠিন না, তোর মনটাই দুষ্টু। বেলা এবার অসহায় ভঙ্গিতে 2 হাত তুলে বলল, আচ্ছা, আজকের জন্য মাফ করে দিন না। সায়র চোখে আবার সেই রহস্যময় হাসি ফিরে এলো। মাফ পাবি কি না সেটা নির্ভর করছে পরের 10 মিনিটের উপর। আর মনে রাখিস, আজকের শাস্তির স্কেলে নয়। কথাটা শুনে বেলা আবারও সঘ্ন ঢোক গিলে বইয়ের দিকে এমন মনোযোগ দিল যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই এখন পড়াশোনা। কিছুক্ষণ আগেও যে মেয়েটা বড় বড় কথা বলছিল, সে তাড়াতাড়ি বইটা নিজের দিকে টেনে নিয়ে পাতাগুলো উল্টাতে শুরু করলো। মনে মনে শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, আজ উনি আবার কি শাস্তি ভাবছেন। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে শহরের কোলাহলের সঙ্গে মিশে যাচ্ছে। অফিস ছুটির ভিড়ে ফুটপাত জুড়ে মানুষের ব্যস্ত চলাফেরা। সারাদিনের কাজ শেষে কাঁধে ল্যাপটপের ব্যাগ ঝুলিয়ে বিহান বাড়ির দিকে হাঁটছিল। ক্লান্ত চোখে ফোনের স্ক্রিনে একবার তাকিয়ে সে সামনে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাশের স্টেশনারি দোকান থেকে নোটবুক হাতে বেরিয়ে এলো ইরা। দোকানদারের টাকা ফেরতে গুনতে গুনতেই সে তাড়াহুড়ো করে হাঁটছিল। ধূপ! কারোর সঙ্গে হালকা ধাক্কায় ইরার হাতের নোটবুকগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। ইরা বিরক্ত হয়ে মাথা তুলে বলল, এই যে মিস্টার, দেখে শুনে হাঁটতে পারেন না? কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখেই বাকিটা আর বলা হলো না। রাগী মুখটা মুহূর্তেই নরম হয়ে গেল, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরে বিহান ভাইয়া! বিহানও অবাক হয়ে হেসে নিচু হয়ে বইগুলো কুড়াতে লাগলো। সরি, আমি একদম খেয়াল করিনি। লাগেনি তো? ইরা বইগুলো নিতে নিতে মুচকি হেসে বলল, 2 সেকেন্ড আগে খুব রাগ হচ্ছিল, এখন ভাবছি রাগটা রাখবো নাকি ছেড়ে দেব বেটার উপর।
বিহান হালকা হেসে বলল, তাই? একদম। ইরা ইচ্ছে করেই একটু গম্ভীর মুখ করে বলল, জানেন, অপরিচিত কেউ হলে আমি কিন্তু অনেকক্ষণ বকাঝকা করতাম, এমনকি মারপিটে লেগে যেতাম। আমি পরিচিত বলে বেঁচে গেলাম। হুম। আপনি তো বেলার ভাইয়া, আপনাকে খুব বেশি বকা দিলে পরে বেলা আমার উপরে রাগ করবে। বিহান হেসে মাথা নাড়ল, বেশ, তাহলে আমার পরিচয়টা আজ কাজে লেগেছে। ইরা চোখ টিপে বলল, একটু তো লেগেছে। দুজনে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। বাতাসে হালকা শিউলির গন্ধ ভেসে আসছে। বিহান নরম গলায় বলল, দিনকাল কেমন চলছে? ভালোই, কিন্তু বেলা উল্টাপাল্টা কথার জ্বালায় আমি শেষ। ও আবার কি করেছে? ইরা হাসতে হাসতে বলল, প্রতিদিন কিছু না কিছু করবেই। ওকে নিয়ে বলতে গেলে আলাদা বই লেখা যাবে। বিহান হেসে ফেলল, সেটা সত্যি। ইরা ব্যাগটা কাঁধে তুলে বলল, আচ্ছা ভাইয়া, আজকে আপনাকে মাফ করে দিলাম। এত সহজে? হ্যাঁ, তবে একটা শর্ত। বলো। পরের বার রাস্তা দিয়ে হাঁটার সময় ফোন না দেখে হাঁটবেন। বিহান মৃদু হেসে দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, জি ম্যাডাম, কথা দিলাম। এরা খিলখিল করে হেসে সামনে এগিয়ে গেল, আর বিহানও অজান্তে হাসতে হাসতে তার চলে যাওয়ার পথটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ইরা সামনে হাঁটতে শুরু করতে বিহান কয়েক পা এগিয়ে ইরা আবার ডাক দিল, এই যে ইরা। ইরা ঘুরে তাকালো। জি ভাইয়া। বিহান রাস্তার পাশে দাঁড়ানো একটা খালি রিকশার দিকে ইশারা করলো। রাত হয়ে গেছে, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। ইরা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, না না, দরকার নেই, আমি চলে যেতে পারবো। কেন? তোমার বাসা তো আমার পথেই। তবুও না, এলাকার মানুষ দেখলে কি ভাববে? বিহান হেসে বলল, মানুষ এত ফ্রি না যে আমাদের নিয়ে ভাববে। তাহলে ভাব, আর ভাবলেও তাতে আমাদের কি? ইরা ঠোঁট কামড়ে হাসি চাপল। আচ্ছা, তাহলে ওঠো। না, ইরা। বিহানের গম্ভীর ডাক শুনে ইরা নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা আচ্ছা, এত জোর করলে আর না বলি কিভাবে? দুজনে রিকশায় উঠে বসলো। রিকশা ধীরে ধীরে শহরের রাস্তায় ব্যস্ত রাস্তা ছেড়ে একটু নিরিবিলি পথে এগিয়ে চলল। কিছুক্ষণ নীরবতার পর বিহান বলল, তোমার ব্যাগটা মনে হচ্ছে নোটবুকে ভর্তি। ইরা ব্যাগে আঁকড়ে ধরে বলল, অবশ্যই। বেলা তো নিজের নোট না লিখে আমারটাই নিয়ে যায়, তাই মাঝে মাঝে এক বিষয়ে দুটো করে লাগে নোট। মানে, আমার বোন চুরি করে, একদম শিক্ষিত চোর। বিহান হেসে উঠল, বাসায় গিয়ে আজই ওর বিচার হবে। না না, আমার নাম বলবেন না, পরে ও আমাকে কলেজে ছাড়বে না। ও, তাহলে তুমি বেলাকে ছাড় দিতে চাইছো? অবশ্যই। দুজনে হেসে উঠল। হঠাৎ স্পিড ব্রেকের রিকশা লাফিয়ে উঠতে ইরা সামান্য দুলে উঠল। বিহান দ্রুত রিকশার পাশটা ধরে বলল, সাবধানে বসো। ইরা হালকা লজ্জা পেয়ে সোজা হয়ে বসল। এই রিকশাটাও না, রিকশার দোষ না, রাস্তার। আপনি রিকশাওয়ালা মামার পক্ষ নিচ্ছেন নাকি? কিন্তু কেন? এমনি, কারণ আমি সহজ সরল মানুষ, কাউকে কটু কথা বা জোরাজুরি করি না, ঝগড়াঝাটিও করি না। এরা মুখ বাঁকিয়ে বলল, মিথ্যা। 5 মিনিট আগে তো আমাকে জোর করে রিকশায় তুলেছেন। বিহান হেসে মাথা নিচু করল, সেটা নিরাপত্তার স্বার্থে। ইরা মুখ ফুলিয়ে জানালার বাহিরে তাকানোর ভান করল, কিন্তু কয়েক সেকেন্ডের পর নিজেই হেসে ফেলল। রিকশা ধীরে ধীরে ইরাদের গলিতে ঢুকে থামলো। ইরা নেমে ভাড়া দিতে যেতেই বিহান আগে থেকেই টাকা দিয়ে দিল। আরে, আমি দিয়ে দিলাম, আজকে আমার ভুলে ধাক্কা লেগেছিল, এটাকে জরিমানা ভাবো। ইরা মুচকি হেসে বলল, তাহলে পরের বার ধাক্কা লাগলে কিন্তু ভাড়াও আপনাকেই দিতে হবে। আশা করি পরের বার ধাক্কা নয়, অন্যভাবে দেখা হবে। কথাটা শুনে ইরা একটু থমকে গেল। তারপর নরম হেসে বলল, আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ, সাবধানে ভেতরে যাও। ইরা গেটের ভেতরে ঢুকে একবার পেছনে ফিরে হাত নাড়ালো। বিহানও হাসি মুখে হাত নেড়ে রিকশায় উঠে নিজের বাড়ির পথে রওনা দিল। সন্ধ্যার নরম বাতাসে দুজনের মুখে অজান্তেই রয়ে গেল এক চিলতে প্রশান্তির হাসি। ঘড়ির কাঁটা তখন রাত 8টার কাছাকাছি। পড়ার টেবিলের উপরে খোলা বই, খাতা আর জ্বলে থাকা
স্টাডি ল্যাম্পের হলদে আলোয় পুরো ঘরটা শান্ত এক পরিবেশে মুড়ে রেখেছে, অথচ সেই শান্ত পরিবেশের একমাত্র অশান্ত মানুষটি হলো বেলা। বই সামনে খুলে বসে থাকলেও তার মন পড়ার পাতায় নয়। কখনো কলম দিয়ে গোল গোল দাগ কাটছে, কখনো হাই তুলছে, আবার কখনো জানালার বাইরে তাকিয়ে চাঁদ দেখছে। ঠিক আগের মতোই সায়র অনেকক্ষণ ধৈর্য ধরে পড়িয়ে অবশেষে বইটা বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা এতক্ষণ যা পড়ালাম, এবার বল দেখি দ্বিতীয় প্রশ্নের উত্তর কি? বেলা চোখ বড় বড় করে বইয়ের দিকে তাকালো, তারপর নিরীহ মুখে বলল, কোন দ্বিতীয় প্রশ্ন? সায়র ব্রু কুঁচকে গেল। মানে, আমি 15 মিনিট ধরে যেটা বোঝালাম। বেলা শুকনো হাসি দিয়ে বলল, আসলে একটু মন অন্যদিকে চলে গিয়েছিল। অন্যদিকে না, পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। সায়র চেয়ার ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলাটা এবার আগের চেয়ে একটু কঠোর শোনালো। পড়া পারিসনি, তার মানে এখন শাস্তি পাবি। বেলা বুক ধক করে উঠলেও মুখে সাহস দেখিয়ে বলল, না, আগে ধরেন, তারপর শাস্তি দেবেন। কথা শেষ করে সে বিদ্যুৎ গতিতে চেয়ার ছেড়ে দরজার দিকে দৌড় দিল। বেলা সায়রের ডাক দিতে মেয়েটা খিলখিল করে হেসে করিডোর পেরিয়ে গেল। বাধ্য হয়ে সায়রও তার পিছু নিল। পুরো দোতলা জুড়ে তখন দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। ধরতে পারলে ধরুন মাস্টার সাহেব, আজ তোকে ছাড়ছি না। বেলা হাসতে হাসতে করিডোর পেরিয়ে সিঁড়ির মাথা পর্যন্ত গিয়ে আবার ঘুরে নিজের ঘরের দিকে ছুটল। ঠিক সেই সময় নিচতলার ড্রয়িং রুমে বসে থাকা মমতাজ বেগম উপরের হাসির শব্দ শুনে অবাক হয়ে তাকালেন। কিছুক্ষণ আগেও যে বাড়িটা অস্বস্তিকর নীরবতায় ডুবেছিল, সেখানে হঠাৎ এমন দৌড়াদৌড়ি কেন? তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। এদিকে বেলা নিজের ঘরে ঢুকেই তাড়াতাড়ি দরজা টেনে ছিটকানি লাগাতে গেল, কিন্তু ছিটকানি পুরোপুরি লাগার আগেই বাহিরের থেকে সায়র দরজা ঠেলে ধরল। আরে না না! বেলা দু হাতে দরজা চেপে ধরে বলল, খুলবো না। সায়র হেসে বলল, দরজা দিয়ে পালিয়ে বাঁচবি ভেবেছিস? পরের মুহূর্তে তার শক্ত ঠেলায় দরজাটা খুলে গেল। বেলা ভারসাম্য হারিয়ে দু এক পা পেছনে সরে দাঁড়ালো। সায়র দরজার ভেতর থেকে বন্ধ করে মুচকি হেসে বলল, আজকে কিন্তু শাস্তি পাবি বেলা। বেলা অজান্তেই শুকনো ঢোক গিলে বলল, আচ্ছা, শাস্তি ক্যান্সেল করা যায় না? না, অল্প একটু। একদম না। সায়র এক পা এগোতেই বেলা আরেক পা পেছালো। এভাবে পিছু হটতে হটতে সে খাটের কিনারায় এসে পৌঁছেছে। সেটা খেয়ালই করল না। আর আসবেন না। তাহলে পড়া মুখস্থ বল। এখনই বলছি। কথাটা বলে হঠাৎ তার পা খাটের কাঠে আটকে গেল। আহ! ভারসাম্য হারিয়ে বেলা ধপাস করে নরম খাটের উপরে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে তাকে ধরে সামলাতে গিয়ে সায়রও ভারসাম্য হারিয়ে ফেলে সেও সামান্য ঝুঁকে পড়ল। তবে দুহাতে খাটের ঠেকিয়ে নিজের শরীরের ভর সামলে নিতে চাইল, যাতে বেলার উপর পুরো ওজন না পড়ে। কিন্তু সেও ধপাস করে পড়ল বেলার ঠিক উপরে। দুজনে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে রইল। ঠিক তখনই দরজার বাহিরে এসে দাঁড়ালেন মমতাজ বেগম। ভেতর থেকে ভেসে আসা হাসি আর ধপাস শব্দ শুনে চোখে আবারও অদ্ভুত এক কঠিন ছায়া নেমে এলো। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। মমতাজ বেগম নিঃশব্দে এগিয়ে এসে দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার চোখের সামনে যে দৃশ্যটা ধরা পড়ল, তাতে যেন বুকের ভেতরে জমে থাকা ক্ষোভ মুহূর্তে আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়ে উঠল। খাটের উপর পড়ে আছে বেলা, আর তাকে সামলাতে গিয়ে সায়রও দুই হাতে খাটে ঠেকিয়ে বেলার উপর পড়ে আছে। বাহিরের থেকে দেখলে দৃশ্যটা সহজেই ভুল বোঝা যায়। মমতাজ বেগমের মুখে রাগে লাল হয়ে উঠল। তার চোখের মণি জ্বলে উঠল তীব্র ঘৃণা আর ক্ষোভে। দাঁত চেপে তিনি ফিসফিস করে বললেন, আমার ছেলেটাকে পুরোপুরি বাগে এনেছিস, বদমাস মেয়ে। তিনি আরও এক পা এগিয়ে এসে দরজার পাশে মুঠো শক্ত করে দাঁড়ালেন। এরপর বললেন, ছেলেধরা মেয়েলোক এতদিন মাথা চিবিয়ে খেয়েছে, এখন আমার ছেলের চুষে খাবে। অসভ্য কোথাকার! ঠিক নিজের মায়ের মতোই হয়েছে। রাগে তার বুকে ওঠানামা করছে। বহু বছরের জমে থাকা অভিমান যেন আবার বেলার মুখের উপর গিয়ে পড়ল। তার মনে হলো বেলা ইচ্ছে করেই ধীরে ধীরে সায়রকে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছে।
ঠিক তখনই ঘরের ভেতরে সায়র বেলাকে বলে উঠল, লেগেছে কোথাও? আর সেই সাধারণ কথাটুকু মমতাজ বেগমের কানে আরো বিষের মতো লাগলো। তিনি চোখ ফিরিয়ে নিলেন, কিন্তু মনের ভিতরে একটাই প্রতিজ্ঞা আরো শক্ত হয়ে উঠল। খুব উঠছিস, তোর পাখনা গজিয়েছে তাই না বেলা? তোর পাখনা খুব দ্রুত ছাঁটাই করব আমি, বলে হনহন করে সেখান থেকে চলে গেল। চলবে।